আজকের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর বেসিক ত্রিকোণমিতির A to Z ক্লাস 10 এ যেটুকুনি আছে সবটা নিয়ে আজকে একটা হালকা করে আলোচনা করব। আশা করি স্টুডেন্টদের ভালো লাগবে সকলে। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলেই যেটা প্রথম আমরা জানবো সেটা হচ্ছে কোণ, কারণ কোণ ছাড়া ত্রিকোণমিতির কোনো অস্তিত্ব নেই। তাই আমরা এখন কোণ নিয়ে প্রথম আলোচনাতে আসবো। যেটা প্রথমেই আমরা দেখবো সেটা হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি। ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে, একটা নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রির সাহায্যে পরিমাপ করি, আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা পাই দিয়ে পরিমাপ করি। ডিগ্রির সাহায্যে বলতে যেমন ধরো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এটসেট্রা, এরভাবে আমরা ডিগ্রির সাহায্যে পরিমাপ করব। আর এই ক্ষেত্রে পাই দিয়ে বলতে সেই সম্পর্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। সেটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে যেটাকে আমরা 180 ডিগ্রি বলছি সেটাকে পাই রেডিয়ান, এটা হচ্ছে রেডিয়ান সিম্বল, ঠিক আছে? নামটা হচ্ছে রেডিয়ান, বয়সীনরেখা ডয় অশ্বি অন্তস্থরেখা দন্তন্য রেডিয়ান বলা হয়। এটাকে সিম্বলিক্যালি এই মাথায় একটা সি দেওয়া হয়, ছোট করে একটা সি লেখা হবে, সেটার সাহায্যে আমরা রেডিয়ান সিম্বলটাকে প্রকাশ করি। তাহলে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই সি, মানে পাই রেডিয়ান। তাহলে কিন্তু আমরা যখন মোটামুটি ভাবে অঙ্কগুলো করব তখন আমরা রেডিয়ান সিম্বলটার খুব একটা ইউজ করি না। সেই ক্ষেত্রে আমরা কি লিখি? 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি যদি পাই হয়, সেখান থেকে আমরা 180 ডিগ্রির যে কোনো গুণিতকের হিসেব করতে পারবো। যেমন ধরো 180 ডিগ্রি যদি পাই হয়, তাহলে পরিষ্কার ভাবে হচ্ছে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। তাহলে আমি যদি 30 ডিগ্রি হিসেব করি তাহলে কত হবে? পাই গুণ 30 বাই 180। তাহলে এটা কাটাকুটি করলে 6 আসছে, মানে হচ্ছে পাই বাই 6। ঠিক তেমনি তুমি যদি 45 ডিগ্রি হিসেব করো সেটা কত হবে? পাই ইন্টু 45 বাই 180। 45 দিয়ে 180 কাটাকুটি করলে 4, তার মানে হচ্ছে পাই বাই 4। এইভাবে যদি আমি একটা চার্ট তৈরি করে নিই, চার্টটা তাহলে কিরকম হতে পারে? 0 ডিগ্রি সমান সমান 0 রেডিয়ান। রেডিয়ানের ক্ষেত্রে আমি কোনো সিম্বল ব্যবহার করছি না। 30 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 6। 45 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 4। 60 ডিগ্রি হচ্ছে পাই বাই 3। 90 ডিগ্রি হচ্ছে পাই বাই 2। আর 180 ডিগ্রি হচ্ছে পাই। তাহলে এখানে যে আমাদের প্রয়োজনীয় যে কোণগুলো আমাদের বিশেষ করে কাজে লাগে, যদিও মাধ্যমিক লেভেলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণই ব্যবহার করা হয়, 90 ডিগ্রি কোণের পরে আর আমরা কোনো কোণ নিয়ে আলোচনা করি না, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে পর্যন্ত আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে পাই দিয়ে প্রকাশ করা। তাহলে এগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ডিগ্রির সাহায্যে প্রকাশ করা। এগুলো হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যেগুলো পাই এর সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে এইভাবে আমরা ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্কগুলো বের করে নিতে পারলাম। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিগ্রি তো শিখলাম, ডিগ্রির সাথে মিনিট এবং সেকেন্ড এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে ডিগ্রি, তারপর আমরা শিখবো হচ্ছে মিনিট, আর শিখবো হচ্ছে সেকেন্ড। ডিগ্রিটা কিভাবে লেখা হচ্ছিল? এরকম মাথায় একটা ছোট করে একটা গোল দিয়ে। মিনিটের সিম্বলটা হচ্ছে মাথায় এরকম একটা সিম্বল থাকবে, আর সেকেন্ডটা হচ্ছে মাথায় এরকম ডবল থাকবে, মানে সেই অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়, অ্যাপোস্ট্রফির মতো করে ব্যাপারটাকে ধরে নাও। তার মানে ধরো তোমাকে কেউ বললো যে 27 ডিগ্রি 3 মিনিট 40 সেকেন্ড, তাহলে আমরা এইভাবে লিখবো। এটার মানে হচ্ছে 27 ডিগ্রি 3 মিনিট 40 সেকেন্ড। তো আমরা সমকোণ জানি, তাই তো? এক সমকোণ, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তেমনি 1 ডিগ্রি আমি সিম্বলিক্যালি লিখে দিচ্ছি, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের সম্পর্কটা পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তো ধরো তোমাকে যেটা আমি এখানে বলেছিলাম আর কি, আমি যদি পুরো ব্যাপারটাকে সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো বলো? 3 মিনিট মানে হচ্ছে তাহলে কত? 3 গুণ 60 সেকেন্ড, তার মানে 180 সেকেন্ড। ওদিকে 27 ডিগ্রি মানে হচ্ছে 27 গুণ 60 মিনিট সমান সমান হচ্ছে 0 নামলো, 6 7 42 2 হাতে হলো 4, 6 2 12 আর 4 16, এত মিনিট সমান সমান হচ্ছে 1620 গুণ 60 সেকেন্ড। তাহলে কত আসছে? দুটো শূন্য, 6 2 12 2 হাতে হলো 1,
ছয় ছয় 36 আর 1 37 7 হাতে হলো 3 6 1 6 আর 3 9 এত সেকেন্ড। তাহলে টোটাল যেটা ছিল এইটা সেটা তাহলে কি আসছে 97200, তার সাথে যোগ হবে 180, তার সাথে যোগ হবে 40, পুরোটাই কিন্তু সেকেন্ডে রয়েছে টোটালটা। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, শূন্য নামলো, 8 4 12 2 হাতে হলো 1, 2 আর 1 3 আর 1 4, 97 এত সেকেন্ড। তাহলে 27 ডিগ্রি 3 মিনিট 40 সেকেন্ড বলা যায়, আর 97,420 সেকেন্ড বলা একই মানে। এইভাবে আমরা আবার সেকেন্ড থেকে ডিগ্রি মিনিটেও চেঞ্জ করে নিয়ে যেতে পারবো। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডের কনসেপ্টটা আমাদের কাছে কিছুটা হলো ক্লিয়ার হলো। এবার যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে, আমি এই ডান দিকে চারটা মুছছি না, তারপরে এটা তোমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, সেই জন্য আমি এটা রেখে দিলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা বৃত্ত, একটা বৃত্তের ব্যাসার্ধ। আমি ধরলাম এই ব্যাসার্ধটা হচ্ছে আর, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর। এই ব্যাসার্ধের সাথে আমি আরো একটা ব্যাসার্ধ আঁকলাম, তাহলে এটাও আর হবে। তাহলে আমি কি করলাম, বৃত্তটা আঁকলাম, বৃত্তটা এঁকে বৃত্তের একটা কেন্দ্র দিয়েছি, এখানে কেন্দ্র, সেখান থেকে দুটো ব্যাসার্ধ অঙ্কন করলাম। এইখানে এই যে দুটো ব্যাসার্ধ যে অংশটা এখানে কাটলো, মানে এই যে অংশটা, আমি যেটাকে ডবল দাগ দিচ্ছি, বা এখানটায় তোমাদের বোঝানোর জন্য আমি একটু বাইরে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এই দাগ, এই যে অংশটা এলো আমি ধরলাম এটা হচ্ছে এল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এল, আর ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর। বেশ, তাহলে আমরা যদি এখানকার কোণটা বের করতে চাই, কেন্দ্রীয় কোণটা, এখানে কতটা কোণ তৈরি হয়েছে, থিটা, ঠিক আছে। থিটা যদি কোণটা নির্ণয় করতে হয়, থিটা ইকুয়াল টু হচ্ছে কি হয়, এল বাই আর, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, বা এল ইকুয়াল টু আর থিটা। এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক বলতে পারি, এল ইকুয়াল টু আর থিটা। তাহলে যে কোনো ক্ষেত্রে আমি যদি বৃত্তচাপের ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে পারি, মানে এল এর দৈর্ঘ্যটা জানতে পারি, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর যদি জানতে পারি, তাহলে আমরা এল আর আর কে ভাগ করে সেখান থেকে আমরা পেয়ে যাব কেন্দ্রীয় কোণের মানটা। এবং মাথায় রাখবে, এই যে কেন্দ্রীয় কোণের মানটা বেরোবে, এটা কিন্তু বৃত্তীয় মেথডে বেরোবে, মানে বৃত্তীয় পদ্ধতিতে বেরোবে, এটা কিন্তু কখনো ডিগ্রি মেথডে আসবে না। এই জিনিসটা যদি টোটালটা আমাকে আলোচনা করতে, তাহলে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, এটা একটা বৃত্ত রয়েছে তো পুরোটা, তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সেই বৃত্তের পরিধি কত, সেই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, ঠিক আছে। তাহলে 2 পাই আর মানে আমি যদি এইখান থেকে শুরু করি, যেখানটা গোল দিলাম, এখান থেকে শুরু করলে পুরো একটা পা ঘুরে আসা মানে হচ্ছে 2 পাই আর। তাহলে যখন 2 পাই আর পরিমাণ ঘুরছে, তখন কেন্দ্রীয় কোণ হচ্ছে 2 পাই। যখন 2 পাই আর পরিমাণ ঘুরছে, তখন কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 2 পাই। 2 পাই মানে কোনটা, এই পুরোটা হচ্ছে 2 পাই। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তাই তো। 2 পাই ইকুয়াল টু 2 গুণ 180, কারণ পাই মানে 180 ডিগ্রি হয়, তার মানে 360 ডিগ্রি। তাহলে পুরো একটা সার্কেল ঘুরে আসা, তার মানে 2 পাই আর দৈর্ঘ্য যখন অতিক্রম করছে, তার কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 2 পাই। এক একক যখন ঘুরে আসছে, তখন হচ্ছে 2 পাই বাই 2 পাই আর। তাহলে 2 পাই কেটে গেল, আমি পেলাম 1 বাই আর। তাহলে যখন এল দৈর্ঘ্যটা ঘুরছে, তখন কত আসছে, এল দৈর্ঘ্যটা ঘোরা মানে হচ্ছে এল বাই আর। তাহলে যে কেন্দ্রীয় কোণটা আমরা এখানে পাচ্ছি, সেই কেন্দ্রীয় কোণটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে এল বাই আর, যেটা এখানে আমি নির্ণয় করেছিলাম। শুধু মাথায় রাখবে এটা, যে এল বাই আর যখন আমরা হিসেব করব, তখন কিন্তু সেটা বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করা হচ্ছে। এরপর আমরা ঢুকবো ত্রিকোণমিতির একদম কোর জায়গাতে। কোর জায়গাতে বলতে ত্রিকোণমিতির ক্ষেত্রে 6টা অপারেটর আছে। ত্রিকোণমিতি যখন আমরা যে কোনো কোণের হিসেব করব, তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম ফার্স্টে। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা। আমি এগুলোকে নাম দিচ্ছি এবিসি। তাহলে এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এবং একটি সূক্ষ্মকোণ হচ্ছে ভূমি সংলগ্ন যে সূক্ষ্মকোণটি আছে, সেই সূক্ষ্মকোণটি হচ্ছে থিটা। থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এবি যেটা, এবি হচ্ছে থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকবে, সেই বাহুটি হচ্ছে লম্ব। বিসি যেটা, সেটা হচ্ছে ভূমি, এবং অতিভুজটা তো সবসময় ফিক্স থাকছে, অতিভুজ। তাহলে এখান থেকে আমি যদি লম্ব, ভূমি আর অতিভুজকে নিয়ে যদি আমি অনুপাত তৈরি করি, আমি 6 রকমের অনুপাত পাই। দেখো, একটা অনুপাত আমি পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা আমি পাই হচ্ছে ভূমি বাই অতিভুজ, একটা আমি পাই হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক তেমনি
এগুলোর উল্টোগুলো পাই। দেখো, একটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, একটা আমি পাই অতিভুজ বাই ভূমি, আরেকটা পাই হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এই তিনটে বাহুকে নিয়ে আমি দেখো এই ছখানা অনুপাত তৈরি করতে পারি, এর বেশি আর হয় না। লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা তার নাম হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ অনুপাতের নাম হচ্ছে কস থিটা, এটার নাম হচ্ছে ট্যান থিটা। লম্ব বাই ভূমি যে অনুপাতটা তার নাম হচ্ছে ট্যান থিটা, এটার নাম হচ্ছে কোসেক থিটা। কোনটা? অতিভুজ বাই লম্ব যেটা, তার নাম হচ্ছে কোসেক থিটা। অতিভুজ বাই ভূমির নাম হচ্ছে সেক থিটা, আর ভূমি বাই লম্বের নাম হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখান থেকে 6টা অপারেটর পেলাম, নামগুলো আস্তে আস্তে করে মুখস্থ করে ফেলবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। দেখুন আমি কি অর্ডারে বলছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে এইভাবে আমরা 6টা অপারেটর পেলাম। এবার অপারেটরগুলো কিভাবে আমরা সংজ্ঞা দেব? কোনো একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে আমরা বলি সাইন থিটা, ভূমি এবং অতিভুজের অনুপাতকে আমরা বলি কস থিটা, লম্ব এবং ভূমির অনুপাতকে আমরা বলি ট্যান থিটা, ভূমি এবং লম্বের অনুপাত হচ্ছে কট থিটা, অতিভুজ এবং ভূমির অনুপাত হচ্ছে সেক থিটা, অতিভুজ এবং লম্বের অনুপাত হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 6খানা অপারেটর পেয়ে গেলাম। দেখো, এটা লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব, তার মানে এদের মধ্যে একটা অনন্যক সম্পর্ক আছে, মানে উল্টো সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান সমান তাহলে নিশ্চয়ই 1 বাই কস থিটা, আর কট থিটা সমান সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। ঠিক এখানে আমি তাই লিখতে পারি, এটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, এটা 1 বাই সেক থিটা, এটা 1 বাই কট থিটা। তাহলে আমরা রেসিপ্রোকাল সম্পর্কগুলো মানে অনন্যক সম্পর্কগুলো আমরা পেয়ে গেলাম। সাইন থিটার সাথে কোসেক থিটা হচ্ছে পরস্পর অনন্যক, কস থিটার সাথে সেক থিটা পরস্পর অনন্যক, ট্যান থিটার সাথে কট থিটা পরস্পর অনন্যক। অর্থাৎ সাইন থিটা কোসেক থিটার গুণফল হচ্ছে 1 হবে, কস থিটা সেক থিটার গুণফল 1 হবে, আর ট্যান থিটা কট থিটার গুণফলও 1 আসবে। তাহলে এইভাবে আমরা এই ছকটা আমরা পেয়ে গেলাম কার সাথে কি অনন্যক সম্পর্কে রয়েছে। এবার আমরা শিখব তিনটে অভেদ। তিনটে অভেদ কি কি? একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, একটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, একটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তাহলে এই যে তিনটে অভেদ আছে, এই তিনটে অভেদ এবং এই সম্পর্কগুলোর সাহায্যে আমরা যে কোনো একটি অপারেটর থেকে অন্য যে কোনো অপারেটরে আমরা চেঞ্জ করে নিয়ে যেতে পারবো। এর সাথে আমাদের আরো দুটো ফর্মুলা কাজে লাগাতে পারবে তোমরা, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কস থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা। কারণ দেখো, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমি একটু অন্যভাবে লিখতে চাইছি, আমি লিখতে চাইছি লম্ব বাই ভূমি, এরকম ভাবে লিখলাম, লম্বের নিচটা ফাঁকা রাখলাম, ওদিকে ভূমির ওপরটা ফাঁকা রাখলাম। এখানটা লিখলাম অতিভুজ, এখানটা তাহলে অতিভুজ দিয়ে অ্যাডজাস্ট হলো, কারণ দুটো অতিভুজ ক্যান্সেল হলে লম্ব বাই ভূমি আসছে। তাহলে দেখা যাচ্ছে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে আমি এখানটা লিখছি হচ্ছে সাইন থিটা ইন্টু অতিভুজ বাই ভূমি, অতিভুজের ভূমি হচ্ছে কি সেক থিটা বা 1 বাই কস থিটা, তার মানে কি হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ঠিক তেমনি কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই ছখানা সংজ্ঞা কোনটার সাথে কার অনন্যক সম্পর্ক, এই তিনটি অভেদ এবং এই দুটি সূত্র, এই টোটালটা দিয়ে আমরা একটা অপারেটর থেকে অন্য একটা অপারেটরে চেঞ্জ করতে পারি। দেখে নেওয়া যাক কিভাবে করতে পারি। ধরো কোনো একটি অঙ্ক তোমাকে বলা আছে সাইন থিটা ইকুয়াল টু 3/5, এখান থেকে তুমি বাকি যে অপারেটরগুলো মানে কস, সেক, ট্যান, কট এবং কোসেক সবকটা নির্ণয় করো। কিভাবে আসছে আমি তোমাদেরকে প্রথমে ছবি দিয়ে দেখাচ্ছি। তাহলে সাইন থিটা যদি 3/5 হয়, আমি বলতে পারি 3x বাই 5x, যেখানে x হচ্ছে একটা সাধারণ অনুপাত। তাহলে
সাইন থিটা মানে আমরা কি পেয়েছিলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মানটা, আমি আরেকটা ত্রিভুজ যদি এখানে এঁকে নিই ছোট্ট করে, লম্বের মানটা হচ্ছে 3x, অতিভুজের মানটা হচ্ছে 5x। তাহলে ভূমিটা কত আসছে, ভূমিটা আসছে √25x² মাইনাস 3 তিরিক্ষে 9x²। কি ফর্মুলা ব্যবহার করেছি বুঝতেই পারছো, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেছি। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, ভূমি সমান সমান হচ্ছে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, সেটা ব্যবহার করলাম। তাহলে এখানে কত পাচ্ছি, 16x², রুট করলে কত পাবো, 4x। তাহলে আমরা ভূমিটা যেটা পেলাম সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 4x। তাহলে cos থিটা কত, cos থিটার ফর্মুলা কি ছিল, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে 4x বাই 5x মানে 4/5। tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে 3x বাই 4x মানে 3/4। cot থিটা, cot থিটা মানে তো 1/tan থিটা হয়, তার মানে 4/3। sec থিটা মানে কত হয়, 1/cos থিটা মানে 5/4। আর কোসেক থিটা মানে কত হবে, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টোটা মানে 5/3। তাই এইভাবে আমরা একটা অপারেটর থেকে অন্য অপারেটরে চেঞ্জ করে নিয়ে যেতে পারি। এবার দেখো, যদি আমি ছবিটা ব্যবহার না করি, আমি ছবি দিয়ে করতে চাইছি না, আমি শুধুমাত্র এইখান থেকে করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে যাব সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। সাইন থিটার মান আমাদেরকে দিয়ে দিয়েছে, সাইন থিটার মান হচ্ছে 3/5। তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে 5/3, কারণ সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে অনন্য সম্পর্ক, সেই কারণে কোসেক থিটা হচ্ছে 5/3। এবার আমরা একটা অভেদ লিখেছিলাম, অভেদটা ছিল হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সুতরাং sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা। সাজিয়ে দিই একবারে, cos স্কয়ার থিটাটাই বের করে দিই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা কত আসছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে 3/5 স্কয়ার, 1 মাইনাস 9/25, 25 লসাগু হলো 16/25। তাহলে cos থিটা হচ্ছে কত, 4/5, কারণ 16/25 এর বর্গমূল হবে, হয়ে হলো 4/5 cos থিটা। cos থিটা যদি 4/5 হয়, আমি সেম টাইম পেয়ে গেলাম sec থিটা, sec থিটা হচ্ছে 5/4। তাহলে sec থিটা মানে 1/cos থিটা হয়, তাহলে 4/5 উল্টে হয়ে গেল 5/4। tan থিটা আমরা একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম, sin থিটা বাই cos থিটা। sin থিটা মানে হচ্ছে কত, 3/5, cos থিটা হচ্ছে কত, 4/5। তাহলে 5 কেটে গেলে 3/4 হয়ে গেল tan থিটা। cot থিটা, cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা, 1/tan থিটা মানে হলো 4/3। দেখো, আমি আগের অঙ্কটাতে যেটা ছবি দিয়ে করছিলাম, যেটা ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজটি এঁকে করছিলাম, সেখানে যে মানগুলো পাওয়া গেছে এক্ষেত্রেও সব একই মান পাওয়া যাবে। একটা প্রশ্ন এখানে অ্যারাইজ করতে পারে যে আমরা যখন বর্গমূল করছি তখন কোনো প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করব কি না। না, আমরা কোনো প্লাস মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করব না। তার কারণ হচ্ছে আমরা যখন বের করছি সমস্তগুলো কিন্তু হচ্ছে বাহুর দৈর্ঘ্য দিয়ে তার অনুপাত করা হচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য দিয়ে যখন অনুপাত করা হচ্ছে, বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্ষেত্রে কোনো ঋণাত্মক চিহ্ন আসবে না। যাবতীয় যা মান বেরোবে সমস্ত মান আমরা নির্ণয় করব হচ্ছে ধনাত্মক পদ্ধতিতে। আচ্ছা, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা 5খানা কোণ নিয়েছিলাম, এই 5খানা কোণের তাদের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই 6টা অপারেটরে কি কি মান আসে সেই মানগুলো তোমরা বইতে তো পেয়েই যাবে, মান তো মুখস্থ করতে অসুবিধা নেই। একটু মুখস্থ করার একটা টেকনিক তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের একটু হয়তো মুখস্থ করার যে কষ্টটা একটু লাঘব হতে পারে। দেখো, সেটা এই লাইনটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। sin 0 হচ্ছে 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এই লাইনটা তোমরা মুখস্থ করে ফেলবে। এই 5টা মানকে খুব কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে, এরপরে গুলো মুখস্থ করতে হবে না, কারণ বুঝতেই পারছো মোট 30টা মান বেরোবে, কারণ 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 5 6 30, 30খানা মানের মধ্যে আমি শুধু তোমাদেরকে 5টা মান মুখস্থ করতে বলছি, 5টা মান মুখস্থ করবে। তাহলে sin এর লাইনটা আমরা মুখস্থ করে ফেলছি কি, sin 0 হচ্ছে 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 হচ্ছে √3/2,
sin 90 হচ্ছে 1। cos যখন বের করবে এইটা যেভাবে লেখা আছে মানে বাদিক থেকে ডান দিকে যেভাবে লেখা আছে উল্টো করে লিখে দাও। একদম ডান দিকেরটা এখানে 1, এইটা চলে আসবে এখানে √3/2, মাঝখানেরটা মাঝখানেই রইল, এইটা চলে এলো এখানে হাফ, এটা চলে আসলো এখানে 0। তাহলে সাইনটা মুখস্থ করে ফেললে কসটা কিন্তু আমার লেখা এমনি হয়ে গেল। আচ্ছা, চলে আসছি সেকে। সেক মানে কার ছিল অনন্যক? কসের। কস আর সেক হচ্ছে পরস্পর অনন্যক। তাহলে কসে যে মানগুলো পেয়েছি সেগুলোকে 1/, করে লিখে দিলে সেকের মানগুলো পেয়ে যাব। 1/1, দেখো আমি এখানে আঙুল দিয়ে রেখেছি 1/1, এটা উল্টে যাবে 1/, করলে 2/√3, এটা √2, এটা 2, এটা 1/0। 1/0 কি হয়? 1/0 হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞাত। ইনফিনিটি বলা উচিত নয় যদিও, এটাকে আমরা বলি হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে যাকে সংজ্ঞাত করা যায় না, যার কোনো সংজ্ঞা হয় না। তো আমি অসংজ্ঞাত লিখছি না, আমি সিম্বলিক্যালি এটাকে লিখে দিলাম, এই সিম্বলটা দিয়ে দিলাম, ঠিক আছে? কোসেক মানে কি ছিল? কোসেক মানে ছিল সাইনের অনন্যক। তাহলে এই লাইনটাকে উল্টো করছি, 1/0 অসংজ্ঞাত, 1/0 হচ্ছে অসংজ্ঞাত। কত হবে? এবার তোমরা নিজেরাই মুখে বলতে পারবে। 2 কত হবে? √2 কত হবে? 2/√3 কত হবে? 1। এবং একটা অদ্ভুত জিনিস দেখো, সাইন যেরকম বাদিক থেকে ডান দিক, কসটা উল্টো হয়ে গেছে, সেকটা অতই কোসেকটা অতই। দেখো সেকটা দেখো ডান দিক থেকে বাদিক যেটা আছে এটা উল্টো হয়ে গেছে। এটা দেখো 1, এখানে এখানে, এটার সাথে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ম্যাচ করছে। আসি ট্যান আর কটে। আমরা একটু আগে লিখেছিলাম ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, সাইন থিটা এই যে সাইন আর কস ভাগ করছি 0/1, 0, 1/2 বাই √3/2, 1/2 বাই √3/2, 2 কাটাকুটি হয়ে যাবে 1/√3, 1/√2 বাই 1/√2, 1, √3/2 বাই হাফ, 2 কাটাকুটি করলে √3, 1/0 অসংজ্ঞাত। কটের লাইনটা ট্যানের ঠিক উল্টো, অসংজ্ঞাত, √3, 1, 1/√3, 0। তাহলে দেখো আমি কিন্তু মুখস্থ করেছি শুধু এই লাইনটা, এই লাইনটা মুখস্থ করে সেখান থেকে বাকি পুরো ছকটা আমি তৈরি করে ফেলেছি। তোমরা যখন বাড়িতে অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করার সময় যখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন করবে, যেখানে মান বসানো অঙ্কগুলো থাকে, অঙ্কগুলো করার সময় ধরো চ্যাপ্টারে মোট হয়তো আমি হয়তো বলছি, আমি ঠিক শিওর না কতগুলো অঙ্ক আছে, বা ধরো তোমার স্যার তোমাকে 30টা অঙ্ক করতে দিয়েছেন, এই সংক্রান্ত 30খানা অঙ্ক দিয়েছেন। তুমি 30টা অঙ্ককে যতগুলো বেশি বড় ভাগে ভেঙে নাও, 5খানা করে ভেঙে নাও, তোমার 6টা ভাগ হবে। যে এখন 5টা করব, 2 ঘন্টা বাদে 5টা করব, সন্ধ্যেবেলা 5টা করব, রাত্রিবেলা শোয়ার আগে 5টা করব। আরো ছোট করে ভেঙে নাও, 3টে করে ভাঙো, তোমার 10খানা ভাগ হবে। যতবার তুমি অঙ্কগুলো করতে বসবে আগে এই ছকটা লেখো। প্রত্যেকবার অঙ্ক করতে বসার আগে তুমি এই ছকটাকে লেখো, না দেখে, অবশ্যই না দেখে ছকটা লেখো। লিখলে কি হবে, তুমি যদি 30টা অঙ্ককে 10টা ভাগে ভাগ করো 3টে করে, তুমি ছকটা লিখলে, একবার অঙ্কগুলো করলে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে আবার বসলে, আবার ছক লিখলে, আবার 3টে অঙ্ক করলে, আবার মনে করো দুপুরবেলা খাওয়ার পরে ছক লিখলে, 3টে অঙ্ক করলে, সন্ধ্যেবেলা বসলে ছক লিখলে, 3টে অঙ্ক করলে। দেখো তারপরের বার হয়তো তুমি মনে দূর আর ছক লাগবে না, তুমি এমনি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে করলে এই মানগুলো মুখস্থ হয়ে যাবে। আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, শুধু এই লাইনটা মুখস্থ করো, করে এটাকে বারবার এইভাবে করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখো মানগুলো খুব সহজে মুখস্থ হয়ে যাবে। এই মানগুলোর উপর নির্ভর করে আমরা বাস্তব কিছু অঙ্ককে, বাস্তব কিছু সমস্যাকে আমরা নির্ণয় করতে পারি, যেটাকে আমরা আমাদের চলতি ভাষায় বলি হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। সেটা হচ্ছে কিরকম টাইপের? সেটা হচ্ছে যে ধরো একটা গাছ রয়েছে বা একটা খুঁটি রয়েছে, এটা হচ্ছে মাটি, এখানে একটা খুঁটি রয়েছে, এখানে কোনো একজন পর্যবেক্ষক, এখান থেকে কোনো একজন পর্যবেক্ষক দেখলে, একজন পর্যবেক্ষক ওখান থেকে দেখছেন ভূমির সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমি উন্নতি কোণ ব্যাপারটা বলছি। তাহলে এখানে একজন পর্যবেক্ষক রয়েছেন মাটিতে দাঁড়িয়ে, সে
তাল গাছের যে অগ্রভাগটা উনি 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছেন। ওই ভদ্রলোক এই তাল গাছের গোড়া থেকে মনে করো 21 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। তাল গাছের গোড়া থেকে ভদ্রলোকের দূরত্ব হচ্ছে 21 মিটার। তাহলে অঙ্কটা এরকম ভাবে বলা যায় যে একটি তাল গাছ রয়েছে, নাম দিলাম মনে করে এবি। এবি একটি তাল গাছ। তাল গাছের যে গোড়া বি, সেই বি বিন্দু থেকে 21 মিটার দূরে অনুভূমিক তলে এক ব্যক্তি সি বিন্দুতে দাঁড়িয়ে তাল গাছের অগ্রভাগ 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলেন। তাল গাছটি কত উঁচু? এক্স। অঙ্কে তোমরা যেটা না জানি সেটাই এক্স। তাহলে তাল গাছটা এক্স মিটার উঁচু। তাহলে আমরা বলতে পারি tan 30 ডিগ্রি, কারণ এখানে 30 ডিগ্রি কোণ বলা আছে। তাই tan মানে কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে হচ্ছে এবি, ভূমি মানে হচ্ছে বিসি। তাহলে tan 30 মানে হচ্ছে 1/√3। আমরা এইমাত্র মানগুলো সব পেয়েছি। x/21। সুতরাং x√3 = 21, x = 21/√3। তার মানে 21 মানে হচ্ছে 7 গুণ 3 /√3। 3 আর √3 কাটাকুটি করলে √3 আসবে, তার মানে 7√3। তাহলে তাল গাছের উচ্চতা হচ্ছে কত? তাল গাছের উচ্চতা হচ্ছে 7√3 মিটার। তাহলে এইভাবে আমরা বাস্তব কিছু সমস্যাগুলোকে আমরা এইভাবে ওই কোণের যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো, তাও 0 ডিগ্রি লাগে না, 90 ডিগ্রি লাগে না, এই তিনটে মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30, 45, 60, এই তিনটে কোণের মান দিয়ে আমরা এখান থেকে তাল গাছের উচ্চতা বলো, কোনো বাড়ির উচ্চতা, একজনের সাপেক্ষে আরেকজন কতটা উঁচুতে বা নিচুতে আছে, এই সমস্তগুলো আমরা নির্ণয় করতে, কতটা দূরে আছে, কোনো ক্ষেত্রে হতে পারে উচ্চতা বলে দিয়েছে, কতটা দূরে সে লোকটা দাঁড়িয়ে আছে, হতে পারে কেউ ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ির সুতো কতটা লম্বা, ঘুড়ির সুতো কতটা লম্বা, এরকম টাইপের আমরা অঙ্কগুলোকে আমরা এভাবে সমাধান করতে পারবো। লাস্ট দুটো কথা বলবো, একটা হচ্ছে উন্নতি কোণ, একটা অবনতি কোণ। উন্নতি কোণ হচ্ছে, মনে করো তুমি একটা ফ্ল্যাটে থাকো, মানে অ্যাপার্টমেন্ট যাকে বলা হয়, অ্যাপার্টমেন্টে থাকো যেটা 5 তলা হাইট। তাহলে 5 তলাটা অ্যাপার্টমেন্টে তুমি রয়েছো। আচ্ছা, তো 5 তলা অ্যাপার্টমেন্টে যে ছাদ, সেই ছাদের কোণায় তুমি দাঁড়িয়ে আছো, মানে কার্নিশে তুমি দাঁড়িয়ে আছো। এখান থেকে আমি একটা লাইন এরকম ভাবে টেনে দিলাম। এখানটা দাঁড়িয়ে মনে করো এরোপ্লেন এখান দিয়ে যাচ্ছে, তুমি এরোপ্লেনটাকে দেখছো। তাহলে তুমি যে লেভেলে দাঁড়িয়ে আছো সেই লেভেল থেকে এরোপ্লেনটা উপরে আছে, তুমি যে লেভেলে দাঁড়িয়ে আছো তার থেকে এরোপ্লেনটা উপরে আছে। তাহলে তুমি এরোপ্লেনটা কিভাবে দেখবে? মাথা উঁচু করে এইভাবে দেখবে, তাই তো? আমরা সরাসরি কিভাবে দেখি? আমরা সরাসরি এইভাবে দেখি। আমি তো ওপর দিকে কিছু দেখতে, ঘড়ি দেখছি, কটা বাজে, ঘড়ি দেখলাম এরকম উঁচু করে। তাহলে আমার এই চোখের লেভেল আর এই যে উঁচু করে দেখছি তার মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে, চোখের লেভেল এবং উঁচু করে দেখছি তার মধ্যে যে কোণ তৈরি হচ্ছে, সেই কোণটাকে আমরা বলি উন্নতি কোণ। আর ধরো একটা ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টের যে মাথাটা তুমি দেখছো, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমাদের নিজের চোখের যে লেভেল, সেই লেভেলের থেকে উপরের দিকে যখন আমরা কোনো কিছু দেখছি সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের দিকে যখন আমরা দেখছি সেটা হচ্ছে অবনতি কোণ। অনেক ক্ষেত্রে আমরা উন্নতি কোণ অবনতি কোণকে এইখানে মার্কিং না করে, মানে এখানটা আমি এখন প্লেন দাগ দিয়ে দিলাম, এখান থেকে তীর চিহ্ন দিলাম, এটাও ঠিক তাই, এখানে এরকম দাগ দিয়ে দিলাম, এখান থেকে তীর চিহ্ন দিলাম, এভাবে করা হয়। তাহলে উপর দিকে দেখলে সেটা উন্নতি কোণ, নিচের দিকে দেখলে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে তোমাদের ক্লাস 10 এর ত্রিকোণমিতিতে, বেসিক ত্রিকোণমিতিতে মোটামুটি ভাবে যা যা রয়েছে তার একটা A to Z আইডিয়া আজকের এই ক্লাসরুমে আমরা দিলাম। এডুকাসপে ক্লাসরুমে আজকের মতন এই পর্যন্ত। আমি দীপু স্যার তোমাদের সামনে আবার কোনো একটা টপিক নিয়ে খুব শিগগিরই এডুকাসপে ক্লাসরুমে হাজির হব। বাড়িতে পড়াশোনা করতে থাকো, যদি কিছু অসুবিধা হয় আমাকে ইনবক্স করো, আমি তার উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে, আমার ক্লাস যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো।